সিটিজেন হোমের দাদু দিদাদের আজকের নিবেদন। নায়েবের ইশারায় বড়কর্তা উঠে এলেন দাওয়ায়। জানলার ফাঁক দিয়ে একবার ঘুমন্ত লালুকে দেখলেন, তারপর চাপা গলায় লিটলদের আদেশ দিলেন বাড়িটা চারদিক থেকে ঘিরে ফেলতে। একজনকে তীর কাঁড় নিয়ে এগিয়ে আসতে বললেন, নিজে সরে এলেন জানলার ধার থেকে। বড়কর্তার আদেশে তীর কাঁড় নিয়ে এগিয়ে এলো একজন, এসে একবার বেশ ভালো করে দেখে নিল তার লক্ষ্যবস্তুকে। তারপর দরজায় শিকল তুলে দিয়েই অব্যর্থ লক্ষ্য বেঁধে তীর নিক্ষেপ করল লালুর বুকে। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল লালু। ওর বউ এবং ছেলেটিও ঘুম ভেঙে জেগে উঠল। তাদের কাতর কান্নায় সাড়া দিতে এগিয়ে এলো না কেউ। এতেও ক্ষান্ত হলো না জমিদারের লোকেরা। বড়কর্তার নির্দেশেই ফিরে আসবার সময় শুধু একটি দেশলাই কাঠি ধরিয়ে দিয়ে এলো লালু মিয়ার ঘরের ঝালায়। রাতের অন্ধকারে লালু ও তার বউ ছেলের একই সঙ্গে আসমান ও জমিন এক হয়ে গেল। দাদু দিদাদের আসরে আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা লালু মিয়ার মাঠ। লম্বায় 6 ফুটেরও বেশি, চওড়াতেও তদুপযুক্ত, শক্ত সমর্থ বলিষ্ঠ চেহারা। কপালের একপাশে বিভৎস রকমের একটা দাগ আছে। মাথায় ঝাঁকড়া চুল, চুলগুলি কপালের উপর লুটিয়ে থাকে সব সময়। বুনো শুয়োরের মতো কুতকুতে চোখে যার দিকে তাকায় তার বুকের রক্ত হিম হয়ে আসে। ওর নাম লালু মিয়া। হিংস্র জন্তুর চেয়েও মারাত্মক ওই মানুষটির ভয়ে অঞ্চলের লোকেরা সদাই তটস্থ। অনেকের ধারণা ভিনগাঁয়ে লালু মিয়ার ডাকাতের দল আছে। সচরাচর কারো ক্ষতি সে করে না, তবে রাগলে কিন্তু রক্ষে নেই। তাই লালু মিয়ার শারীরিক শক্তির সঙ্গে যাদের পরিচয় আছে তারা ওকে ঘাঁটায় না। একদিন দুপুরবেলা লালু তার ছোট ছেলেটিকে নিয়ে দাওয়ায় শুয়ে ঘুমোচ্ছিল। এমন সময় জমিদারের পাইক এসে হাজির। পাইক বাবাজি লালুকে হাড়ে হাড়ে চেনে। একবার সদরঘাটে দামোদরের জাতে লালু এমন ধাতানি দিয়েছিল ওকে যে সে কথা আজও ভোলেনি সে। অথচ জমিদারের হুকুম লালুকে ধরে নিয়ে যেতেই হবে। তাই সে ভয়ে ভয়ে এসে ডাকল, লালু মিয়া আছো নাকি? ও লালু ভাই। পাইকের ডাকে ঘুম ভাঙল লালুর। সে অত্যন্ত বিরক্তির সঙ্গে পাইককে পত্নীর ভাই সম্বোধন করে মুখিয়ে উঠল। কেন রে স্যার? মানে বড়কর্তা তোমাকে একবার হুকুম করেছেন গো। তাই নাকি? তোদের বড় কর্তাকে বলগে যা, লালু মিয়া কারুর বাপের চাকর নয় যে ডাকলেই যাবে। পাইক বলল, চুটছো কেন লালু ভাই? এই তোমার এক দোষ। আমাকে হুকুম করেছেন, আমি হুকুমনামা নিয়ে এসেছি। লালু ভেঙচে বলল, এই ভর দুপুরে লালু মিয়া যাবে জমিদারের কাছারিতে? আস্পর্ধা তো কম নয়। যা ভাগ এখান থেকে, না হলে আজ তো একটা কাঁচা বাঁশ তোর পিঠে আমি ভাঙবো। একবার চলো না ভাই কাছারিতে। পাইক আর কি করে, ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে পালিয়ে এলো সেখান থেকে। তারপর ফিরে এসে বড়কর্তাকে বলল, ওকে ধরে আনতে পারলাম না হুজুর। বড়কর্তা গম্ভীরভাবে বললেন, এলো না তাহলে? না হুজুর মশাই, মেয়া সাহেব বলেই ডাকতেই তীরে যেন মারতে এলো। বাবা কি তার তম্বি! ওকে ধরে আনা আমার কর্ম নয়। একটু বুঝিয়ে সুঝিয়ে বলেছিলিস? আগে হ্যাঁ কর্তাবাবু। বড়কর্তা আরও একটু গম্ভীর হয়ে কি যেন ভাবতে লাগলেন। গাঁয়ে 16 আনার সকলেই মান্য করেন বড়কর্তাকে। একে রাশভারী লোক, তাই জমিদার। প্রজাদের উপরে খুব যে একটা অত্যাচার করেন তা নয়, তবে কোনো মতেই কারো ঔদ্ধত্য সহ্য করেন না। রেগে গেলেই তার জমিদারি রক্ত টকবগিয়ে ফোটে। কড়া মেজাজে কাজ করে যান। লালুর বেয়াদবি অনেক সহ্য করেছেন তিনি, আর নয়। এদিকে লালুরও জেদ।
জমিদারি হোক বা রাজা মহারাজাই হোক, একদম উপরওয়ালা ছাড়া আর কাউকেই মানবে না সে। লালু বলে, তোদের বড় কর্তা তোদের কাছেই থাক, ওকে আবার মানবো কি রে? তোরা বেটারা যেমন চাষা, তেল মাখানো তোদের স্বভাব, ওই তেল মাখাকে যা। আমার কাছে বড় কর্তা দেখাতে আসিস না, বুঝলি? যত সব। পাইকের মুখে সব শুনে তাই তিনি মনে মনে ক্ষেপে বোম হয়ে উঠলেন। বর্ধমানের এই ছোট্ট গ্রামখানির জমিদার তিনি। প্রতিটি প্রজা তাকে মান্য করে, একমাত্র লালু ছাড়া। লালু মিয়া সামান্য একজন প্রজা, তার এই মাত্রা ছাড়া ঔদ্ধত্যে কার না রাগ হবে? তাই নিষ্ফল আক্রোশে অনেকটা স্বগতোক্তির মতোই তিনি বললেন, আচ্ছা, ওর ব্যবস্থা আমি করছি। সন্ধ্যের সময় বড়কর্তা কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে মজলিসে বসেছিলেন। এই সময়টায় একটু জোর আড্ডা হয়। গ্রামের বিশিষ্ট কয়েকজন তোষামুদের লোক বসে বসে তার চাটুকারি করে মন জোগায়। কোনোদিন গান বাজনাও হয়। আজকের মজলিসটা অবশ্য অন্য ধরনের হচ্ছিল। বিষয় লালু মিয়া। লালু মিয়া কারো ক্ষতি না করলেও তার হাতে দু একটা চড়চাপড় খায়নি এমন লোক এ গাঁয়ে খুব কমই আছে। কাজেই লালুর বেপরোয়া স্বভাবের জন্য অনেক দুষ্ট লোকেরই রাগ ছিল তার উপরে। কুচক্রী সুদখোর ও মহাজনেরা তো প্রায় হেনস্থা ভোগ করত লালুর হাতে। সেই সব অভিযোগ শুনতে শুনতেও বড়কর্তার মন বিষিয়েছিল লালুর উপরে। যাই হোক, লালু মিয়াকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তেমন সময় হঠাৎ অপ্রত্যাশিতভাবে লালু মিয়ার আবির্ভাব হলো সেখানে। লালু এসে বুক ফুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো সকলের সামনে। অন্যান্য প্রজারা এসে নমস্কার করে সসম্ভ্রমে ভয়ে ভয়ে কথা বলে। লালু কিন্তু ওসবের ধার ধারে না, বেশ রাগত গলায় বলল, অমন দিন দুপুরে আমাকে ডাকতে পাঠিয়েছিলেন কেন? জানেন না সে সময় মানুষ একটু বিশ্রাম করে? বড়কর্তা লালুর আপাদ ও মস্তক একবার নিরীক্ষণ করে বললেন, আচ্ছা, গলার স্বরটা একটু নামিয়ে আর মাথাটা অল্প হেঁট করে কথা বলো। মনে রেখো, তুমি হলে আমার সামান্য একজন প্রজা, আর আমি হলাম এ গায়ের জমিদার। লালু বলল, তাতে কি হয়েছে? এই গরমে আপনি যখন তখন ডাকবেন, আর আমাকে ভয়ে ভয়ে ছুটে আসতে হবে নাকি? সবাই তো তাই আসে। সবাইয়ের কথা ছেড়ে দিন। আমার নাম লালু মিয়া। আমি রাজা উজিরও মানি না, আর জমিদারের পরোয়া করি না। দোস্তর মতো মাথার ঘাম পায়ে ফেলে পেটের ভাত জোটাই। ওই ধামাই করে কেউ আমার ঘরে ক্ষুধার খাদ্য ধার দিয়ে যায় না। অতএব এত উদ্ধত তোমার? এতে ঔদ্ধত্যের কি দেখলেন? থাক, ওইসব বাজে কথা রেখে এখন বলুন, কেন আমায় ডেকেছেন? তুমি বছরের পর বছর খাজনা দিচ্ছ না, তাই ডেকেছি। খাজনা? কিসের খাজনা? জমির খাজনা। আমার গ্রামে বাস করছো, জমি চষে ফসল ফলাচ্ছ, তার খাজনা। খাজনা আমি দেব না, বুঝেছেন? লালু মিয়ার কোনো খাজনা নেই। তার খাজনা ওই খোদা তালার কাছে, জমিদারের কাছে না। দুনিয়ার মাটি খোদার দান। খোদার সম্পত্তি সবার সম্পত্তি। কাজেই খোদার সম্পত্তির কোনো জমিদারও নেই, আর খাজনাও নেই। বড়কর্তার সমস্ত মুখখানি রাগের লাল হয়ে উঠল, কুটিলতায় ভরে উঠল, যেন প্রচণ্ড ধমকের সুরে দাবড়ে উঠলেন। লালু মিয়া! লালু হেসে বলল, ওতে কোনো লাভ হবে না কর্তামশাই, কোনো লাভ নেই। ও যতই চেঁচা, খাজনা আমি দিচ্ছি না, দেব না। বড়কর্তা সিংহনাদ করে উঠলেন। এই, কে আছিস? সঙ্গে সঙ্গে আশপাশ থেকে জনা কয়েক শক্তিমান লোক অতর্কিতে ঘিরে ফেলল লালু মিয়াকে। বেঁধে ফেল বেটাকে। চাপকে ওর পিঠে চামড়া আমি ছাড়িয়ে নেব। আমার চাবুকটা কোথায় গেল? বলেই
দেওয়ালের হুকে ঝোলানো শঙ্কর মাছের চাবুকটা পেরে আনলেন বড়কর্তা। এই অতর্কিত আক্রমণের জন্য লালু একটুও প্রস্তুত ছিল না। তাকে লেঠেল দিয়ে আটক করিয়ে বেঁধে ফেলার ব্যবস্থা হয়েছে জানলে আসতই না সে। তবুও লালু মিয়া বোধহয় আসরিক শক্তির অধীশ্বর ছিল, তাই হা হা করে একবার ঘর ফাটিয়ে হেসে উঠেই সহসা 3 হাত লাফিয়ে দাপটের সঙ্গে দুজনের পেটে প্রবল বেগে 2 পায়ে লাথি মেরে এবং 2 বাহুর প্রচণ্ড ঘূর্ণিতে নিজেকে ছিনিয়ে নিয়ে নিমেষে উধাও হয়ে গেল উল্কার মতো। ঘটনাটা যে কি ঘটল তা টের পেতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। লাথি খাওয়া লোক দুটি 2 হাতে পেট ধরে গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। সকলে মিলে ধরাধরি করে তাদের শুশ্রূষার জন্য নিয়ে গেল। চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়ে বড়কর্তা গুম হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর সাপের চোখের মতো ক্রুদ্ধ ও তীক্ষ্ণ চোখে লালুর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে ডাকলেন, নায়েব মশাই। শয়তান নায়েব শশব ব্যস্ত হয়ে আদেশ প্রার্থনা করলেন, বলুন হুজুর। আমার সমস্ত লেটেলদের গোপনে তৈরি হতে বলুন। লালু মিয়া খেপে গেছে, নিশ্চয়ই একটা ভয়ানক কাণ্ড কিছু করে বসবে সে। যেমন করেই হোক এর একটা বিদ করতেই হবে। কি বিট করবেন? বড়কর্তা নায়েব মশাইয়ের কানে কানে ফিস ফিস করে কি যেন বললেন। শুনে নায়েব মশাইয়ের হিংস্র মুখ কুটিল আনন্দে ভরে উঠল। গভীর রাত, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, চারদিক আবিল অন্ধকারে ঢাকা। বড়কর্তা লেঠেলদের নিয়ে সেই ঘন অন্ধকারে পা টিপে টিপে এসে উপস্থিত হলেন লালু মিয়ার বাসায়। লাঠি, সরকি, ভোজালি, তীর, কাঁড় সব রকম অস্ত্রই ছিল সঙ্গে ওদের। গরমের দিন লালু নিশ্চয়ই দাওয়াতেই শুয়ে থাকবে, কাজেই এক কোপে ওর মাথাটা ধর থেকে বিচ্ছিন্ন করে দিতে একটুও সময় লাগবে না। কিন্তু কোথায় লালু? শূন্য দাওয়ায় একটা কুকুর শুয়েছিল, ওদের দেখেই পালালো। নায়েব মশাই তবুও দাওয়ায় উঠে ঘরের ভেতর উঁকি মারতেই দেখলেন লালু মিয়া তার বউ ও ছেলেকে নিয়ে পরম নিশ্চিন্তে ঘরের ভেতর শুয়ে আছে। ঘরের কোণে টিমটিম করে একটি রেড়ির তেলের পিদিম জ্বলছে। মাথার কাছে একটি দা রাখা আছে। সম্ভবত আকস্মিক কোনো বিপদের ভয়েই লালুর সাবধানতা। নায়েবের ইশারায় বড়কর্তা উঠে এলেন দাওয়ায়। জানলার ফাঁক দিয়ে একবার ঘুমন্ত লালুকে দেখলেন, তারপর চাপা গলায় লেঠেলদের আদেশ দিলেন বাড়িটা চারদিক থেকে ঘিরে ফেলতে। একজনকে তীর কাঁড় নিয়ে এগিয়ে আসতে বললেন, নিজে সরে এলেন জানলার ধার থেকে। বড়কর্তার আদেশে তীর কাঁড় নিয়ে এগিয়ে এলো একজন, এসে একবার বেশ ভালো করে দেখে নিল তার লক্ষ্যবস্তুকে। তারপর দরজায় শিকল তুলে দিয়েই অব্যর্থ লক্ষ্য বেঁধে তীর নিক্ষেপ করল লালুর বুকে। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল লালু। ওর বউ এবং ছেলেটিও ঘুম ভেঙে জেগে উঠল। তাদের কাতর কান্নায় সাড়া দিতে এগিয়ে এলো না কেউ। এতেও ক্ষান্ত হলো না জমিদারের লোকেরা। বড়কর্তার নির্দেশেই ফিরে আসবার সময় শুধু একটি দেশলাই কাঠি ধরিয়ে দিয়ে এলো লালু মিয়ার ঘরের চালায়। রাতের অন্ধকারে লালু ও তার বউ ছেলের একই সঙ্গে আসমান ও জমিন এক হয়ে গেল। বড়কর্তার একমাত্র ছেলে বিমল কলকাতায় হস্টেলে থেকে পড়াশোনা করত। ছেলে বড় হয়েছে, তাই তার বিয়ে দিয়ে তাকে সংসারী করে জমিদারিতে বসাবেন মনে করে বড়কর্তা চিঠি পাঠালেন ছেলের কাছে। চিঠিতে এও লিখে দিলেন, সামনের মাসে অমুক তারিখে বাবা জীবনের বিয়ের ঠিক হয়েছে, অতএব কোনো রকমেই যেন গ্রামে আসতে বিলম্ব না হয়।
বিমল চিঠি পেয়ে খুবই আনন্দিত হলো। পত্রপাঠ, কলেজে মাসখানেকের ছুটি নিয়ে দেশে ফিরল সে। তবে আসবার আগে নির্দিষ্ট দিনক্ষণের কথা কিছু না জানিয়ে আসায় বড়কর্তা ছেলের জন্য গাড়ি ঘোড়া পাঠাবার কোনো ব্যবস্থাই করেননি। রাত খুব বেশি নয়। শেয়ারা বাজারে এসে মাঠে মাঠে মাইল তিনেক যেতে পারলেই গ্রামে পৌঁছনো যাবে। পথে চোর ডাকাতের ভয় আছে, কেননা যে সময়কার কথা বলছি তখন এ তদঞ্চলে দুর্ধর্ষ সব ডাকাতরা বাস করত। এই সব ডাকাতদের মোকাবিলা করতে কাল ঘাম ছুটে যেত ইংরেজ সরকারের। বিমল তাই সতর্ক হয়েই গ্রাম অভিমুখে রওনা হলো। আকাশ জুড়ে মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি নামবে হয়তো। তার নামুক, ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলে হয়। বিমলের হাতে টর্চ ছিল, তবু সে পাছে চোর ডাকাতের হাতে পড়ে এই ভয়ে টর্চ জ্বালল না। বিমল নিজেও খুব শক্তিমান ছিল, তাই সে সাহস করে খুব সতর্কতার সঙ্গে অন্ধকারে সাবধানে পথ চলতে লাগল। আকাশে বর্ষার মেঘ ঘন হচ্ছিল অনেকক্ষণ থেকেই। বিমল কিছুটা আসার পর থেকেই সেই মেঘের পরিণতি দেখতে পেল। সে কি প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে ঝড়। প্রবল বর্ষণে দুর্যোগ যেন ঘনতর হয়ে উঠল। একটি গাছতলায় দাঁড়িয়ে একা বিমল বৃষ্টিতে ভিজে কাঁপতে লাগলো ঠক ঠক করে। এই ঝড় বৃষ্টিতে বিমলের এমনি অসুবিধা হলেও অনেকটা নির্ভয় হলো এই ভেবে যে এই দুর্যোগে আর যাই হোক চোর ডাকাতরা তাদের হাতে আর পড়তে হবে না, কারণ তারাও এবার আশ্রয় খুঁজবে। বৃষ্টির দাপট একটু কমলে আবার চলা শুরু করলো বিমল। একটা মাঠ পার হয়ে আর একটা মাঠে এসে পড়ল সে। এমন সময় সে দেখতে পেল হঠাৎ কোথা থেকে যেন একটা অতিকায় চেহারার তেজি ষাঁড় রণংদেহী মূর্তিতে পথ অবরোধ করে দাঁড়ালো ওর সামনের দুপায়ের খুরের সাহায্যে কাদামাটি আঁচড়াতে আঁচড়াতে ঘন ঘন শিং নাড়া দিতে লাগলো। বিমল দেখল মহা বিপদ। ষাঁড়টা এমনভাবে পথ আটকেছে যে পাশ কাটাবার উপায় পর্যন্ত নেই। কিন্তু এ কি ভয়ানক কাণ্ড! ষাঁড়টা ক্রমশ বড় হচ্ছে, বড় হতে হতে ষাঁড়টা ক্রমশ পর্বত আকার ধারণ করলো। বিমল জমিদারের ছেলে, ভালো খেয়ে মেখে নিয়মিত ব্যায়াম করে সেও কম বলিষ্ঠ ছিল না। এই অলৌকিক দৃশ্যে তাই রীতিমতো ভীত হয়েও সে ভাব চেপে রেখে সে বলল, কে তুমি? কেন এমন জাদু দেখাচ্ছ? ষাঁড়টা তার ককুদ ঝাঁকিয়ে হুঁক হুঁত করে একটা শব্দ করল। বিমল বলল, তুমি তো ষাঁড় নও, তুমি কোনো অলৌকিক শক্তির ধারক। বলো তুমি কে? ষাঁড়টি এবার পর্বতাকার ছেড়ে আস্তে আস্তে ছোট হতে লাগলো। তারপর হঠাৎ মাঠময় প্রচণ্ড দাপাদাপি করে আবার ওর সামনে এসে দাঁড়ালো। প্রবল বর্ষণ থেমে গেলেও টিপটিপ করে তখনও বৃষ্টি পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে। সেই আলোয় বিমল দেখতে পেল বৃষ্টির জল ষাঁড়ের গায়ে লাগছে না। ষাঁড়টা এবার থমকে দাঁড়ালো, তারপর আবার বড় হতে লাগলো একটু একটু করে। বিমল বলল, কেন তুমি আমাকে পথ চলতে দিচ্ছ না? প্রত্যুত্তরে বিশাল ষাঁড় ঘন ঘন শিং নাড়ল। বিমল আবার বলল, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন তুমি এইভাবে পথ রোধ করছো আমার? ষাঁড় মানুষের গলায় বলল, তুই না করলেও তোর বাবা করেছে। আমার বাবা কি ক্ষতি করেছে তোমার? তুমি কে? একটি প্রচণ্ড অট্টহাসির সঙ্গে উত্তর এলো, আমি তোর জম, আমার নাম লালু মিয়া। চমকে উঠল বিমল। লালু মিয়া? পত্র মারফত সে জেনেছিল লালুর মৃত্যুর খবর, কিন্তু কে, কেন এবং কিভাবে তাকে মেরেছিল তা সে জানতো না। তাই বলল,
তোমার মৃত্যু সংবাদ আমি পেয়েছি, তবে তোমার ব্যাপারে কিছুমাত্র আমি জানি না। আমি সম্পূর্ণ নির্দোষ। অতএব আমাকে ভয় না দেখিয়ে পথ ছাড়ো। আমি তোকে ভয় দেখাতে আসিনি রে নির্বোধ, তোকে মারতে এসেছি। আমি প্রতিশোধ নিতে চাই। আমার অপরাধ? তোর অপরাধ, তুই ওই নিষ্ঠুর জমিদারের ছেলে। তোর বাবা নৃশংসভাবে কাপুরুষের মতন হত্যা করেছে আমাকে। শুধু আমাকে নয়, আমার নিরপরাধ বউ, আমার বড় আদরের সন্তান হাসানকেও রেহাই দেয়নি সে। আমার বুকের মানিক আমার চোখের সামনে ঝলসে গেল। রাতের অন্ধকারে আমার সুখের ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে মারলো তোর বাবা। ওই দেখ সেই আগুন। এই আগুনে তোকেও পুড়িয়ে মারবো বলে আমি বড় আশায় দিন গুনছি। বিমলের চোখের সামনে হঠাৎ মাঠের মাঝখানে এক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সেই আগুনে একটা কুঁড়ে ঘর পুড়ছে, আর ঘরের মধ্যে প্রাণান্ত চিৎকার করে অগ্নিদগ্ধ হচ্ছে 3টি মানুষ। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! মানুষগুলো বাঁচবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটি পুরুষ, একটি নারী ও একটি শিশু দগ্ধ হচ্ছে সেই আগুনে। বিমল জ্ঞান হারালো। একটু পরেই আবার জোর বৃষ্টি নামলো। সেই বৃষ্টির জল চোখে মুখে যেতেই সংবিত ফিরে পেয়ে আবার উঠে বসল বিমল। চারদিক সেই ঘন অন্ধকারেই ঢাকা। একটু আগের দেখা ঘটনার দৃশ্যটা ওর দুঃস্বপ্ন বলেই মনে হলো। আবার পূর্ণ উদ্যমে এগিয়ে চলল সে গ্রামের দিকে। এই মাঠ পেরোলে আর একটি মাঠ, তারপরেই ওদের গ্রাম। কিন্তু না, কিছু পথ যাওয়ার পর আবার সেই ভয়ঙ্কর ষাঁড় এসে পথ রোধ করে দাঁড়ালো। রক্তচক্ষুতে বলল, যাবি কোথায় রে বাচাদন? মৃত্যুর জন্য তৈরি হ। বিমল বলল, বেশ হলাম, তবে একটা কথা। তুমি বলছো আমার বাবা তোমাকে এবং তোমার বউ ছেলেকে কাপুরুষের মতো হত্যা করেছে, কিন্তু তুমি নিজেও কি আজ সেই কাজ করছো না? না, করছি না। আমি তো অতর্কিত আক্রমণে হত্যা করতে চাইছি না, তোকে জানিয়েই এই কাজ করছি। মানলাম, কিন্তু সত্যি যদি তুমি নিজেকে কাপুরুষ প্রমাণ করতে না চাও, তাহলে অমন সাংঘাতিক রূপ ধারণ না করে সমমূর্তিতে দেখা দিয়ে আমার মোকাবিলা করো। তাতে লাভ? আমি অসুরের শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, এখন প্রেতজনি প্রাপ্ত হয়ে আরো অনেক বেশি ক্ষমতার অধিকারী হয়েছি। ওসব বাজে কথা রেখে তুমি তোমার আসল রূপ ধরো। বলার সঙ্গে সঙ্গেই যেন ভোজবাজি হয়ে গেল। লালু মিয়া পূর্বরূপ ধারণ করে আবির্ভূত হলো বিমলের সামনে। মানুষের কলেবরে, অর্থাৎ আগে যেমন দেখতে ছিল ঠিক তেমনই চেহারায় দেখা গেল তাকে। এরপর শুরু হলো ভূতে মানুষে তুমুল লড়াই। সারা রাত ধরে দুজনে ভীষণ লড়াই করতে লাগলো। সে এক রোমাঞ্চকর দৃশ্য। এইভাবেই ভোর হয়ে এলো। আকাশে শুকতারা উজ্জ্বল হয়ে উঠল ক্রমশ। এই অশরীরী অলৌকিক শক্তির সঙ্গে লড়াই করে বিমল ক্লান্ত হয়ে পড়ল। বেশিক্ষণ জুঝতে পারল না সে। অবসন্ন দেহে মাটিতে পড়ে গেল। লালু মিয়া ভয়ঙ্কর রূপ ধরে 2 হাতে তুলে নিল তাকে। বিমল কাতর গলায় বলল, না না, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করো লালু ভাই। লালু মিয়া বলল, অনেক আগেই তোকে শেষ করে দিতাম, শুধুমাত্র তোকে আমি তিল তিল করে মারব প্রতিজ্ঞা করেছিলাম বলেই এই লড়াই করার ছলে অনেকক্ষণ বেঁচে থাকবার সুযোগ করে দিয়েছিলাম। এখন ভোর হয়ে আসছে, দিনের আলো ফুটে উঠলে আমার শক্তি আর কাজ করবে না, তাই তোকে শেষ করেই আমি বিদায় নেব এবার। বলে বিমলের বুক চিরে চোঁ চোঁ করে ওর সমস্ত রক্তটুকু শুষে নিয়ে ওকে ওর বাড়ির দেউড়িতে শুইয়ে দিয়ে এলো।
সকালবেলা চাকর ও দারোয়ানের চিৎকারে ছুটে এলো সবাই। বড় কর্তা বিমলের মা ছেলেকে বুকে নিয়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন। গ্রামের লোকজনও ছুটে এলো। রক্তাক্ত ও কর্দমাক্ত বিমলের চোখে মুখে জল দিয়ে পাখায় বাতাস করতে লাগলো সকলে। কেউ ভেবেই পেল না বিমলের এইরকম দশা কি করে হলো। একটু পরে জ্ঞান ফিরল বিমলের। তবে কিনা ওর প্রাণবায়ু শেষ হয়ে আসছে তখন। তবুও অতি কষ্টে গত রাতের ঘটনাটা সকলকে বলে মা বাবার পায়ের ধুলো নিয়ে চিরনিদ্রায় ঢলে পড়ল সে। সারা বাড়িতে কান্নার রোল উঠল। বিমলের মৃত্যুর সঙ্গে সঙ্গেই নিভে গেল এই বংশের শেষ প্রদীপটি। এই গল্পের এখানেই শেষ। ঘটনাকাল পুরনো হলেও যে মাঠে লালু মিয়ার সঙ্গে বিমলের ওই রোমহর্ষক ব্যাপারটি ঘটেছিল সেই মাঠকে আজও লোকেরা লালু মিয়ার মাঠ বলে। অনেকে বলে কালো মতো একটা ষাঁড় নাকি এখনো মাঝে মধ্যে গভীর রাতে ওই মাঠের মাটিতে ধুলোর ঝড় উড়িয়ে উন্মাদের মতো ছুটোছুটি করে। তাই হাজার কাজ থাকলেও রাতে ভিতে ওই মাঠের ধারে কাছে যায় না কেউ। দাদু দিদাদের আসরে আজ শুনলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত লালু মিয়ার মাঠ। সূত্রধর সুতপা রায়চৌধুরী, লালু মিয়া মনোজ রক্ষিত, জমিদার তিমির বরণ দাস, পাইক সুধাকৃষ্ণ মিদ্যা, নায়েব বাসুদেব দাস এবং বিমল রুদ্রেন্দু ব্যানার্জি। এডিটিং ও ভিডিওতে অনুপম দাস বর্মন। আগামী সপ্তাহে আবার আমরা আসব এইরকমই সুন্দর একটি গল্প নিয়ে। আপনারা শুনতে থাকুন দাদু দিদাদের আসর।